Hello and welcome to the video lecture on rearrangement reactions. Rearrangement reaction by nature at one point of time organic chemistry তে তারা একটা anomaly ছিল। মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হলো এমন একটা প্রসেস যেটাতে মলিকিউলের যে কানেক্টিভিটি সেটা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন মলিকিউল যখন রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাবে তখন কিছু চেঞ্জ তো ডেফিনেটলি এক্সপেক্টেড, যেমন যদি একটা অক্সিডেশন করা হয় তাহলে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে, কিন্তু এই চেঞ্জটা সর্ট অফ আনএক্সপেক্টেড। যে মলিকিউলের যে সিসি বন্ডের কানেক্টিভিটি বা সিএইচ বন্ডের যে কানেক্টিভিটি অর্থাৎ মলিকিউলের যে স্কেলিটন, সেই স্কেলিটনটাই যাচ্ছে চেঞ্জ হয়ে। অনেক দিন আগে একটা ভীষণ ওভার সিম্পলিফাইড প্রিন্সিপাল ছিল যেটাকে বলা হতো প্রিন্সিপাল অফ মিনিমাল স্ট্রাকচারাল চেঞ্জ। সেটা এখনও কিছুটা কোনো কোনো রিয়াকশনের ক্ষেত্রে সেটাকে আমরা ওবে করতে দেখি, এবং এই প্রিন্সিপালটা মেনলি বলে যে কেমিক্যাল স্পিসিসরা যখন একটা ট্রান্সফরমেশনে পার্টিসিপেট করে, সে ফর এক্সাম্পল একটা সাবস্টিটিউশন রিয়াকশন বা এই ধরনের কোনো ট্রান্সফরমেশনে সে পার্টিসিপেট করছে, তখন সে আইসোমেরাইজ করে না। একটা ফাংশনাল গ্রুপ থেকে আরেকটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ চেঞ্জ হতে পারে, এবং সেটা হবে কেবলমাত্র ওই ফাংশনাল গ্রুপটাকে রিয়াক্ট্যান্টে যা ছিল সেটাকে চেঞ্জ করে প্রোডাক্টে একটা অন্য গ্রুপ চেঞ্জ করতে গেলে মিনিমাম যতটুকুনি বন্ড ভাঙাচোরা করার দরকার হয়, নতুন বন্ড তৈরি করার দরকার হয়, সেটুকুই হবে। Except for that, there should not be any change in the rest part of the molecule where the reaction is not taking place. যেমন একটা সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা যদি একটা লিভিং গ্রুপকে ডিসপ্লেস করি এবং সেখানে যদি একটা ইনকামিং নিউক্লিওফাইল ঢোকে, যদি একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, তাহলে ইট ইজ এক্সপেক্টেড যে যেখান থেকে লিভিং গ্রুপ বেরিয়েছে সেখানেই নতুন নিউক্লিওফাইলটা ঢুকবে, রেস্ট অফ দ্য মলিকিউল যা ছিল ইনট্যাক্ট থাকবে। এইটা হচ্ছে সেই প্রিন্সিপাল অফ মিনিমাম স্ট্রাকচারাল চেঞ্জ। কিন্তু এটা অ্যাকচুয়ালি খুবই ওভার সিম্পলিফাইড প্রিন্সিপাল, কারণ রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনরা কিন্তু ডিরেক্টলি এটাকে এটার কন্ট্রারি অর্থাৎ এর বিরুদ্ধতা করে। যেমন আমরা যদি বলি যে একটা অ্যালাইল ফিনাইল ইথারকে যদি আমরা হিট করি, তাহলে প্রথমে এই ধরনের একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হয় যেখানে অ্যালাইল গ্রুপটা অক্সিজেনকে ছেড়ে এই অর্থোকার্বনের ওপরে গিয়ে উঠেছে, এবং সাবসিকুয়েন্টলি এদের যে পাই নেটওয়ার্ক তাদের চেঞ্জ হয়ে গেছে, এবং ইভেনচুয়ালি এখানে একটা টোটোমেরাইজেশন হবে, কিটোএনল টোটোমেরাইজেশন, যেটাকে আমরা অ্যারোমেটাইজেশনও বলতে পারি, এবং তারপরে আমরা 2-অ্যালাইল ফেনল পাবো। অর্থাৎ ইভেনচুয়ালি অ্যালাইল ফিনাইল ইথার থেকে আমরা একটা 2-অ্যালাইল ফেনল পাচ্ছি। অবভিয়াসলি এটা আমাদের এই প্রিন্সিপাল অফ মিনিমাম স্ট্রাকচারাল চেঞ্জ এটাকে সম্পূর্ণভাবে ভায়োলেট করছে। আবার ধরা যাক যদি একটা সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা যদি একটা সে ফর এক্সাম্পল 1-ব্রোমোপ্রোপেন নিই, তার মধ্যে আমরা যদি সিলভার সল্ট অফ অ্যাসিডিক অ্যাসিড, সিলভার অ্যাসিটেট দিয়ে রিয়াকশান করি, তাহলে এই অ্যাসিটেট আয়নটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ব্রোমাইডটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট পড়ে যাবে, এবং আমরা এক্সপেক্ট করবো যে এই কার্বনটার উপরে আমাদের অ্যাসিটেট গ্রুপটার ইনক্লুশন হবে। কিন্তু প্রোডাক্টে দেখা যাচ্ছে যে মোটেও সেটা হয়নি, প্রাইমারি সেন্টারের ওপরে ইনক্লুশন হয়নি, সেকেন্ডারি যে কার্বনটা ছিল সেইখানটায় অ্যাসিটেটটা গিয়ে জুড়েছে। অর্থাৎ এন প্রোপাইল যে স্কেলিটনটা ছিল সি সি সি, সেটা প্রোডাক্টে সি 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 স্কেলিটন আছে, কিন্তু তার পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট উইথ দি হেটেরোঅ্যাটম চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যেটা নাকি এন প্রোপাইল ছিল উইথ রেসপেক্ট টু দ্য লিভিং গ্রুপ, সেটা এখন নিউক্লিওফাইলের রেসপেক্টে সেটা এখন আইসোপ্রোপাইলে কনভার্টেড হয়েছে। এটা একটা ডেফিনেটলি একটা রিঅ্যারেঞ্জমেন্ট। এই আগে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা একটা ইন্ট্রামলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ অ্যালাইল গ্রুপটা অক্সিজেনকে ছেড়ে যখন অর্থোকার্বনে যাচ্ছে, অ্যাট নো পয়েন্ট অফ টাইম সে মলিকিউলটাকে পুরোপুরি ছেড়ে দিয়েছে, সে অলওয়েজ উইথ সাম পার্ট অফ দ্য মলিকিউল হ্যাজ রিমেন্ড অ্যাটাচড ডিউরিং দি ট্রান্সফরমেশন। আবার এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্রোমিন বা ব্রোমাইডটা বেরিয়ে গেছে, ব্রোমিন অ্যাটমটা বেরিয়ে গেছে, এবং অ্যাসিটেটটা বাইরে থেকে এসছে। এইখানে যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে সেই রিঅ্যারেঞ্জমেন্টটা তাহলে কী ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট এবং কী করে হলো সেটা, এটা বলা হয় যে অ্যাকচুয়ালি এই ব্রোমাইডটা যখন বেরিয়ে গেছে তখন সেখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল। এই যে কার্বোক্যাটায়নটা, এটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, এবং এই প্রাইমারি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এই
ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনটা পাশের কার্বন থেকে একটা হাইড্রাইডকে অ্যাবস্ট্রাক্ট করে নিয়েছে, যার ফলে আমরা এখানটায় একটা আইসোমেরাইজেশন দেখছি এবং তার ফলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে এই হাইড্রোজেন শিফট করার ফলে উইথ ইটস বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন, and primary carbocation being less stable, secondary carbocation being more stable. This is a thermodynamically favorable process. এবং এটাকে আমরা 1-2 হাইড্রোজেন শিফট বলতে পারি। এই ধরনের শিফটদেরকে, যেখানে একটা কার্বন থেকে পাশের কার্বনে বা একটা অ্যাটম থেকে ঠিক তার পাশের অ্যাটমে কোনো একটা গ্রুপ মাইগ্রেট করে, এই ধরনের মাইগ্রেশনকে আমরা 1-2 শিফট বলে থাকি। কেন 1-2 শিফট বলা হয় সেটা আমরা একটু পরে বলছি। এটা রেডিক্যালের ক্ষেত্রেও দেখা যায়। যেমন আমরা যদি একটা প্রাইমারি রেডিক্যাল নিই, যে প্রাইমারি রেডিক্যালের এই CH2 সেন্টারের ওপর লোন ইলেকট্রনটা আছে, তার পাশের সেন্টারে দুটো মিথাইল আর একটা ফিনাইল গ্রুপ আছে, তো এখানেও আমরা এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট বা আইসোমেরাইজেশন দেখতে পাই। সেখানে ফিনাইল মাইগ্রেট করে এবং ফিনাইল নিজের যে সিসি বন্ড আছে সেই বন্ডটাকে ভেঙে একটা ইলেকট্রন এখানে দেয় এবং এইখানকার লোন ইলেকট্রনটার সাথে একটা কার্বন ফিনাইল বন্ড তৈরি হয়, যার ফলে এইখানটায় একটা লোন ইলেকট্রন পড়ে থাকে। প্রাইমারি রেডিক্যাল থেকে আমরা টারশিয়ারি রেডিক্যালে যেতে পারি। রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশানের ক্ষেত্রে আমরা সাবস্টিটিউশন রিয়াকশানের কিছু ভ্যারাইটিকেও ইনক্লুড করতে পারি। যেমন আমরা অলরেডি সিনে সাবস্টিটিউশন দেখেছি অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করার সময়, এবং আমরা দেখেছি যে দেয়ার আর সাবস্ট্রেটস যেখানে অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্টের সঙ্গে সাবস্টিটিউশন জড়িয়ে থাকে। সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট। যেমন এই কম্পাউন্ডটা, এর মধ্যে একটা লিভিং গ্রুপ রয়েছে, আর এই সেন্টারটা অথবা এই সেন্টারটা, এই দুটো ইলেকট্রোফিলিক সেন্টার, এর ওপরে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। যদি আমরা একটা গুড নিউক্লিওফাইল দিই, থায়োফেন অক্সাইড বা থায়োফেনেটের মতো একটা গুড নিউক্লিওফাইল দিই, তাহলে এটা যেহেতু টারশিয়ারি ক্রাউডেড সেন্টার, ও ওখানে অ্যাটাক করবে না। থায়োফেনেট এইখানটা অ্যাটাক করবে, ডাবল বন্ড শিফট হবে এবং Br- বেরিয়ে যাবে। তার ফলে আমি প্রোডাক্টে ডাবল বন্ডটা মোর সাবস্টিটিউটেড অবস্থায় পাবো। এটা এখন ট্রাই সাবস্টিটিউটেড ডাবল বন্ড হয়ে গেছে, আগে যেটা মোনো সাবস্টিটিউটেড ডাবল বন্ড ছিল। অর্থাৎ ক্লিয়ারলি আমাদের লিভিং গ্রুপ যেখান থেকে বেরোচ্ছে তার পাশের কার্বন, লিভিং গ্রুপ যেখান থেকে বেরোচ্ছে তার পাশের কার্বনের ওপরে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়েছে। এই ধরনের সাবস্টিটিউশনদের আমরা বলে থাকি SN2 প্রাইম, বাইমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট। এবং এটাকে ওই সিনে সাবস্টিটিউশনের মতো এটারও একটা নাম আছে, এটার নাম হচ্ছে টেলে সাবস্টিটিউশন। তো এটাও একটা রিঅ্যারেঞ্জমেন্টের এক্সাম্পল। তাহলে এবার আমরা আস্তে আস্তে দেখি যে জিনিসগুলো, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশানগুলো ঠিক কী রকম হতে পারে। একটা তো আমরা বললাম যে ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, যেটাকে অনেক সময় ট্রু মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়ে থাকে। যেমন অ্যালাইল ফিনাইল ইথার থেকে 2 অ্যালাইল ফেনল তৈরি ভায়া দি ইন্টারমিডিয়েট ফর্মেশন অফ দিস enol, and this is also known as the Claisen rearrangement. এটা আমরা পরে পড়ব। আরেকটা রিয়াকশান দেখো, N-ক্লোরোঅ্যাসিটামাইডের মধ্যে যদি HCl দিয়ে ট্রিট করা হয়, তাহলে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে 2' and 4' ক্লোরোঅ্যাসিটানিলাইড। যেহেতু এইটা 1 নম্বর কার্বন এবং এটা 2 নম্বর কার্বন, তাহলে এইটা রিংয়ের এই সমস্ত কার্বনগুলোকে আমরা আর 1-2 নোমেনক্লেচার করতে পারি না, তাদের আমরা 1' 2' বলে বলি। এই কার্বনটা হচ্ছে অর্থ, এই কার্বনটা হচ্ছে প্যারা। অ্যাসিটানিলাইড, N-ক্লোরোঅ্যাসিটানিলাইড থেকে HCl দিয়ে ট্রিট করলে ফার্স্টে মিডিয়ামে অ্যাসিটানিলাইড তৈরি হয়, এবং অ্যাসিটানিলাইডের এই NHCO-Me গ্রুপটা যেহেতু অর্থপ্যারা ওরিয়েন্টার, তাহলে এখান থেকে যে ক্লোরিনটা লিবারেট করেছে সেই ক্লোরিনটার সঙ্গেও অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে এবং অর্থ এবং প্যারা পজিশনে, যেটাকে আমরা 2' এবং 4' পজিশন বলছি, সেখানে ক্লোরিনটাকে ইনকর্পোরেট করে নেয়। তো এটাও একটা রিঅ্যারেঞ্জমেন্ট। এই রিঅ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে অর্টন রিঅ্যারেঞ্জমেন্ট। এবং এখানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ক্লোরিনটা এই N-ক্লোরোঅ্যাসিটানিলাইডকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে, কারণ মিডিয়ামে ফ্রি অ্যাসিটানিলাইড পাওয়া যায়, এবং সেই ফ্রি অ্যাসিটানিলাইড এই মিডিয়ামে ইনসিটু লিবারেটেড ক্লোরিনের সঙ্গে ফার্দার SCAR রিয়াকশনে পার্টিসিপেট করে তবে প্রোডাক্টটা তৈরি করছে। অতএব এইটা ডেফিনেটলি একটা ইন্টারমলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্টের উদাহরণ। ক্লেইজেনটা যেরকম একটা ইন্ট্রামলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যেখানে এই যে মাইগ্রেটিং গ্রুপ যেটাকে আমরা বলি, অক্সিজেন থেকে বেরিয়ে যে নাকি কার্বনের কোলে গিয়ে উঠছে, সে কখনোই এই মলিকিউলটার রেস্ট অফ দ্য মলিকিউলের সাথে টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে না। কোনো না কোনোভাবে সে এই মলিকিউলের কোনো না কোনো পার্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে ফাইনাল প্রোডাক্টে পৌঁছানোর আগে অবধি। এবং ফাইনাল প্রোডাক্টে যখন পৌঁছেছে তখনও সে একটা ডেফিনিট জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে।
কিন্তু ইন্টারমলিকিউলার ভ্যারিয়েশন যদি হয় তাহলে সেখানে এই যে এটাকে যদি তুমি মাইগ্রেটিং গ্রুপ বলো, যে এই নাইট্রোজেনকে ছেড়ে কার্বনের ওপরে গিয়ে উঠেছে, অর্থ এবং প্যারাকার্বনের ওপরে গিয়ে উঠেছে, তাহলে এই কিন্তু একটা টাইমে এই মলিকিউলটাকে পুরোটা ছেড়ে দিয়েছিল, তারপরে আবার ফিরে এসছে। তো ইন্টার ভার্সেস ইন্ট্রা, এইটা কোনো রিঅ্যারেঞ্জমেন্ট এটা ধরার জন্য যে ধরনের এক্সপেরিমেন্টগুলো করা হয় তার মধ্যে খুব জনপ্রিয় এক্সপেরিমেন্ট হচ্ছে ক্রস ওভার এক্সপেরিমেন্ট। ক্রস ওভার এক্সপেরিমেন্টের স্পিরিটটা হচ্ছে এরকম যে তুমি খুবই সিমিলার দুটো দেখতে দুটো কম্পাউন্ডকে নেবে, কিন্তু এই দুটো কম্পাউন্ড আবার সিমিলার বটে, কিন্তু তাদের মধ্যে ডিস্টিংগুইশও করা যাবে। যেমন আমরা যদি বলি যে আমরা দুটো ভিসিনাল ডাইয়লকে নিয়েছি, একটাতে দুটো মিথাইল গ্রুপ আছে আর একটাতে দুটো ইথাইল গ্রুপ আছে, এই মিথাইল আর ইথাইল বাদ দিয়ে বাকি পার্টটা দুটো মলিকিউলের সেম, কিন্তু অবভিয়াসলি এদেরকে আলাদা করা যায়। এবার এদেরকে একই সাথে 1:1 রেশিওতে মিশিয়ে তুমি সেম রিয়াকশান কন্ডিশনের মধ্যে এক্সপোজ করলে, এবং করার পর তুমি প্রোডাক্ট মিক্সচারটাকে অ্যানালিসিস করলে। যদি দেখা যায় যে এই প্রোডাক্ট মিক্সচারে কেবলমাত্র দুটো প্রোডাক্টই পাওয়া যাচ্ছে, যেখানে একটা প্রোডাক্ট একটা রিয়াক্ট্যান্টকে করেসপন্ড করে এবং আরেকটা প্রোডাক্ট আরেকটা রিয়াক্ট্যান্টকে করেসপন্ড করে, তাহলে আমরা বলি যে এখানে কোনো ক্রস ওভার প্রোডাক্ট তৈরি হয়নি, শুধু নর্মাল প্রোডাক্ট পাওয়া গেছে এবং রিয়াকশান ইন্ট্রামলিকিউলার, স্ট্রিক্টলি ইন্ট্রামলিকিউলার। আর যদি এরকম হয় যে ওই দুটোকে মিশিয়ে ওই একই কন্ডিশনে রিয়াকশান করার পর আমাদের শুধু যে নর্মাল প্রোডাক্ট পাওয়া গেছে তা নয়, তার সঙ্গে সঙ্গে দুটো মিক্সড প্রোডাক্ট পাওয়া গেছে, এমন দুটো প্রোডাক্ট ইচ অফ উইচ, যার দুটোর মধ্যেই দুটো রিয়াক্ট্যান্টের কিছু না কিছু ছাপ আছে, তাহলে আমরা তাদেরকে বলি ক্রস প্রোডাক্ট বা ক্রস ওভার প্রোডাক্ট। এবং ক্রস প্রোডাক্ট বা ক্রস ওভার প্রোডাক্ট যদি তৈরি হয় তাহলে আমরা বলি যে রিয়াকশানটা অ্যাটলিস্ট পার্টলি ইন্টারমলিকিউলার। যেমন ধরা যাক আমরা এই ভিসিনাল ডাইয়লটাকে দেখি, আমি নীল রং দিয়ে দুটো মিথাইলকে দেখিয়েছি, লাল রং দিয়ে দুটো ইথাইলকে দেখিয়েছি। এটা রিয়াকশানটা কী হচ্ছে এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, শুধু দেখো যে এখানে বেসিক্যালি একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, মিথাইলটা নিজের কার্বনটাকে ছেড়ে ফিনাইলের পাশের কার্বনে গিয়ে উঠেছে, আর একটা এইচ আর ওইচ বেরিয়ে গেছে, অর্থাৎ এটা ডিহাইড্রেশন হয়েছে এবং এখানে একটা কার্বনিল তৈরি হয়েছে। এই রিয়াকশানটা বেসিক্যালি পিনাকলের রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা একটু পরেই পড়বো, এই সেশনেই আমাদের পড়তে হবে। তো এখান থেকে একটা প্রোডাক্ট আমরা পেয়েছি যেখানে কেবলমাত্র মিথাইল আছে, তো অবভিয়াসলি এই কম্পাউন্ডটা এই কম্পাউন্ড থেকে তৈরি হয়েছে। আরেকটা প্রোডাক্ট পেয়েছি যেখানে কেবলমাত্র ইথাইল আছে, তার মানে এই কম্পাউন্ডটা ডেফিনেটলি এই কম্পাউন্ডটা থেকে তৈরি হয়েছে। আর আমরা যেটা পাচ্ছি না সেটা হচ্ছে এরকম কোনো কিছু পাচ্ছি না যেখানে ইথাইলও আছে মিথাইলও আছে, মিথাইলটা কার্বনিলের পাশে ইথাইলটা ফিনাইলের পাশে, অথবা মিথাইলটা ফিনাইলের পাশে এবং ইথাইলটা কার্বনিলের পাশে, এরকম কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি না। এই প্রোডাক্ট দুটোতেই কিন্তু দুটো রিয়াক্ট্যান্টের কিছু না কিছু কম্পোনেন্ট আছে, ইথাইলও আছে মিথাইলও আছে, এখানে কিন্তু তারা নেই। এরা হচ্ছে পিওর কম্পাউন্ড। পিওর মানে কেমিক্যালি পিওর বলছি না, অর্থাৎ এইটা থেকে এইটা তৈরি হয়েছে, এইটা থেকে এটা তৈরি হয়েছে, এবং এটা তৈরি হওয়ার জন্য এর কোনো ভূমিকা নেই, এটা তৈরি হওয়ার জন্য এর কোনো ভূমিকা নেই। হাউএভার এই দুটো কম্পাউন্ড ফান্ডামেন্টালি আলাদা। ক্রস ওভার প্রোডাক্ট দুটো, এইটা এবং এইটা সামহাউ মিক্স হয়ে এটা তৈরি করতে হবে এবং একই রকমভাবে মিক্স হয়ে এটা তৈরি করতে হবে। তো সেটা আমরা পাচ্ছি না। সেটা যদি না পাই তাহলে আমি এটা বলতে পারি যে আমাদের এখানে মাইগ্রেটিং গ্রুপটাকে, মাইগ্রেটিং গ্রুপ হচ্ছে মিথাইল একটা কম্পাউন্ডের ক্ষেত্রে, আরেকটা কম্পাউন্ডের জন্য ইথাইল। এবার মিথাইল যদি সত্যি সত্যি মাইগ্রেশনের সময় রেস্ট অফ দ্য মলিকিউলকে ছেড়ে দিয়ে বেরিয়ে যেত, অর্থাৎ যদি ইন্টারমলিকিউলার হতো, তাহলে মিথাইল যখন ফিরে আসতো তখন সে এই কম্পাউন্ড থেকে যে ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে সেটাতেও ফিরে আসতে পারতো, এই কম্পাউন্ড থেকে যে ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে সেটাতেও ফিরে আসতে পারতো, অর্থাৎ আমরা ক্রস ওভার প্রোডাক্ট পেতাম। ইথাইলের ক্ষেত্রেও সত্যি সেটা, যে যদি ইন্টারমলিকিউলার হতো তাহলে ইথাইল এই মলিকিউলকে ছেড়ে যখন বেরিয়ে যেত এবং তারপর যখন ফিরে আসতো, যেরকম মর্টনে অ্যাসিটাইনলাইডের উপর ক্লোরিন ফিরে আসছে, তেমন ইথাইল যখন ওই ফিরে আসতো তখন এই কম্পাউন্ড থেকে যে ইন্টারমিডিয়েট পাওয়া যাচ্ছে আর এই কম্পাউন্ড থেকে যে ইন্টারমিডিয়েট পাওয়া যাচ্ছে দুটোর ওপরেই ফিরতে পারতো, অর্থাৎ ক্রস ওভার প্রোডাক্ট পাওয়া যেত। ক্রস ওভার প্রোডাক্ট যদি না পাওয়া যায় তাহলে আমি এটা ঘুরিয়ে বলতে পারি যে মিথাইলও নিজের মলিকিউলটাকে ছেড়ে পুরোটা বেরোয়নি যখন মাইগ্রেট করেছে, মাইগ্রেশন সে করেছে কিন্তু পুরোপুরি ছেড়ে বেরোয়নি, আর ইথাইলও নিজের কম্পাউন্ডটাকে ছেড়ে বেরোয়নি, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্টগুলো পুরোপুরি ইন্ট্রামলিকিউলার। এখন ক্রস ওভার প্রোডাক্ট যদি তৈরি হয় তাহলে কি আমি বুকঠুকে বলতে পারি যে রিঅ্যারেঞ্জমেন্টটা পুরোটাই ইন্টারমলিকিউলার? না, সেটা বলা যায় না। সেখানে আমরা বলবো যে অ্যাটলিস্ট পার্টলি ওটা ইন্টারমলিকিউলার, কারণ ক্রস ওভার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। কিন্তু ক্রস ওভার প্রোডাক্ট যদি না পাওয়া যায় তাহলে আমি জোর গলায় বলতে পারি যে রিয়াকশান স্ট্রিক্টলি
ইন্ট্রামলিকিউলার। ক্রসওভার প্রোডাক্ট যদি পাওয়া যায় তাহলে মিক্সচার অফ মেকানিজম হতে পারে, অর্থাৎ ইন্টারও হচ্ছে ইন্ট্রাও হচ্ছে, আবার এমন হতে পারে যে ইন্টার হচ্ছেই না, পুরোটাই ইন্টার হচ্ছে। কোনটা হচ্ছে সেটা বলার জন্য আমাকে প্রোডাক্ট মিক্সচারের পার্সেন্টেজ অ্যানালিসিস করতে হবে। আর যদি ক্রসওভার প্রোডাক্ট আমরা না পাই তাহলে আমরা খুব সেফলি এটা বলে দিতে পারি যে মাইগ্রেটিং গ্রুপ নিজের মলিকুলকে ছেড়ে পুরোপুরি ডিটাচড হয়নি এবং রিয়াকশানটা স্ট্রিক্টলি ইন্ট্রামলিকিউলার। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে মলিকিউলের এই যে মাইগ্রেটিং গ্রুপ সেটা কাইরাল হতে পারে। যদি কাইরাল হয় তাহলে তার কাইরালিটি প্রোডাক্ট এবং রিয়াক্ট্যান্টে তার কনফিগারেশন সেটা রিটেন করছে কিনা এটা দেখে বোঝা যায় যে ইন্টার না ইন্ট্রা। আমরা এখানে একটা কমন রিয়াকশান বলেছি যেটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। এই হফম্যান ডিগ্রেডেশনটা হচ্ছে বেসিক্যালি প্রাইমারি কার্বক্সামাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্রোমিন দিয়ে ট্রিট করে প্রাইমারি অ্যামিন তৈরির টেকনিক। তো এখানে আমাদের এই যে মাঝখানে যে C++ গ্রুপটা আছে এটা হারিয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই মাইগ্রেটিং গ্রুপটা যেটা ম্যাজেন্টা কালার দিয়ে দেখানো আছে সে এই কার্বনকে ছেড়ে এই নাইট্রোজেনের ওপর গিয়ে উঠেছে। কীভাবে উঠছে, কেন উঠছে, কী মেকানিজম, কী ড্রাইভিং ফোর্স, এগুলো পরে দেখব। কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখন এইটা কি ইন্ট্রামলিকিউলার না ইন্টারমলিকিউলার? তো আমাদের যে মাইগ্রেটিং গ্রুপ এখানে ইচ্ছাকৃতভাবে এমন মাইগ্রেটিং গ্রুপ নিয়ে আছে যেটা কাইরাল। এবং খেয়াল করে দেখো রিয়াক্ট্যান্টে তার যা কনফিগারেশন ছিল প্রোডাক্টেও তার কনফিগারেশন কিন্তু একই আছে। অর্থাৎ এই কার্বনটার রেসপেক্টে হাইড্রোজেন পেছন দিকে, মিথাইল সামনে, ফিনাইল বাঁ দিকে, ডান দিকে ছিল CONH2। প্রোডাক্টে একই ওরিয়েন্টেশনে মিথাইল, হাইড্রোজেন এবং ফিনাইল আছে, শুধু CONH2 জায়গায় NH2 চলে এসছে। অর্থাৎ এই কার্বনকে ছেড়ে যখন ওই নাইট্রোজেনের ওপরে এই গ্রুপটি মাইগ্রেট করেছে তখন সে তার কনফিগারেশন ইনট্যাক্ট রেখে মাইগ্রেট করেছে, কনফিগারেশন রিটেন করেছে। যদি এই পুরো পার্টটা এই মলিকিউলটাকে ছেড়ে বেরিয়ে যেত তাহলে এর কাইরালিটি কিন্তু ইনট্যাক্ট থাকতো না। সেক্ষেত্রে আমরা এখানে রিটেনশনও পেতাম এবং ইনভার্সনও পেতাম, কারণ এরকম কোনো গ্যারান্টি ছিল না যে নাইট্রোজেন যে ফেজ থেকে CONH2টা বেরিয়েছে সেই ফেজ থেকেই ঢুকবে, তার উল্টো ফেজ থেকেও NH2টা ঢুকতে পারত। আমরা মেকানিজমের কথা বলছি না, থিওরিটিক্যাল পসিবিলিটির কথা বলছি। মেকানিজম পুরো অন্যভাবে হবে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে যদি ছেড়ে বেরিয়ে যায় তাহলে এর কাইরালিটি ইনট্যাক্ট থাকতে পারে না, কারণ NH2 কোনো গ্যারান্টি নেই যে যখন একে ছেড়ে বেরিয়েছে তখন যে ফেজ থেকে এর এই অংশটা বেরিয়ে গেছে ঠিক সেই ফেজ থেকেই ফার্দার অ্যাটাচমেন্টটা হবে, উল্টো ফেজ থেকেও হতে পারে। এবং যদি হয় তাহলে আমরা ডেফিনেটলি সেখানে ইনভার্সনও পাবো, কিন্তু আমরা এখানে কোনো ইনভার্সন পাচ্ছি না। তার মানে আমাকে মানতে হবে যে এই গ্রুপটা কখনোই পুরোপুরি এই মলিকিউলের রেস্ট অফ দ্য পার্টকে ছেড়ে বেরোয়নি। তার সাথে সবসময়ই সে যেখান থেকে মাইগ্রেট করছে এবং যেখানে মাইগ্রেট করছে এই পুরো জার্নিটার সময়ে তার সঙ্গে মলিকিউলের রেস্ট পার্টটার একটা অ্যাটাচমেন্ট ছিলই। সেই যে অ্যাটাচমেন্টটা থাকার ফলে এই মাইগ্রেশনটা ইন্ট্রামলিকিউলার হয়েছে এবং এই কাইরাল মাইগ্রেটিং গ্রুপের রিটেনশন অফ কনফিগারেশন আমাকে ইন্ডিকেট করছে যে এখানে একটা ইন্ট্রামলিকিউলার মাইগ্রেশন বা ইন্ট্রামলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্ট অপারেট করছে। তাহলে এই দুটো টেকনিক আমাদের খুব কাজে লাগবে এবং আমরা এই দুটো টেকনিক ইউজ করে বহু রিয়াকশানকে প্রোব করব। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যা রিয়াকশান আমরা পড়ব সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এগুলো পাবো হচ্ছে ইন্ট্রামলিকিউলার। ইন্টারমলিকিউলার খুব একটা দুটো কেস হয়তো আছে, কিন্তু ক্রসওভার এক্সপেরিমেন্ট আর এই কাইরাল মাইগ্রেটিং গ্রুপের রিটেনশন অফ কনফিগারেশন ফ্রম দ্য রিয়াক্ট্যান্ট টু দ্য প্রোডাক্ট, these two will be very useful for us. So I thank you for your patience for listening to this introduction. In the next class, in the next section, we will discuss in detail the first reaction, এটা হচ্ছে Wagner-Meruin rearrangement.